আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার সবাই ভালো আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের হচ্ছে শনিবার। তো শনিবারে তো সাধারণত বিজনেস স্ট্যাটিস্টিক্স পড়ার কথা, কিন্তু গত বুধবারের দিন আমরা বিজনেস কমিউনিকেশন না পড়ে বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাসটা করছিলাম। এই জন্য আমরা আজকে বিজনেস কমিউনিকেশনটা পড়বো এবং আগামী সোমবার থেকে ওই যে যে রুটিনটা দেওয়া হয়েছে ওই রুটিন অনুযায়ী কিন্তু মানে রুটিনটা পুঙ্খানুপুঙ্খ ভাবে ফলো করা হবে। সপ্তাহে 3 সাবজেক্টে 3টা ক্লাস থাকবে, মানে যে কোনো একটা সাবজেক্ট শেষ করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় লাগে, অন্যগুলো পড়া হয় না, ধরা হয় না। এই জন্য এটা করা। খালেদ ভাই, কি শুনতে পাচ্ছেন? তো নবম ব্যাচের জন্য এখানে 3টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় ব্যবসায় যোগাযোগের আমরা আশা করি যে নতুন রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়েছে, এতে পরীক্ষার আগেই আপনাদের নবম ব্যাচের এবং দশম ব্যাচের যারা আছেন সবার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। তো এখানে দেখেন, সাজেশনে 3টা প্রশ্ন, খুব 2টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, নবম ব্যাচের জন্য। একটা হচ্ছে ব্যবসায় যোগাযোগ এবং ব্যবসায় যোগাযোগ কাকে বলে, 2টা প্রশ্ন। যোগাযোগ কাকে বলে আসলে যা, ব্যবসায় যোগাযোগ কাকে বলে আসলে তাই, তবে কিছু শব্দ একটু চেঞ্জ হতে পারে এটার সংজ্ঞাটা। আর একটা হচ্ছে ব্যবসায় যোগাযোগের প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা, ভালো করে মনে রাখেন। চিত্র সহ বর্ণনা ব্যবসায় যোগাযোগের প্রক্রিয়াটা। প্রক্রিয়া যখন বলবে তখন আপনি চিত্র আঁকবেন এবং একটা সিস্টেম দেখাবেন। সাজেশনের 1 নম্বর প্রশ্ন। আর সাজেশনের 6 নম্বর প্রশ্নটা কি, ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এই 2টা প্রশ্ন নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। এই 2টার থেকে 2টাই, অথবা যে কোনো একটাও আসতে পারে বা 2টাও আসতে পারে। 2টা কিন্তু প্রকারান্তরে 3টা, যেমন ব্যবসায় যোগাযোগ বা যোগাযোগ কাকে বলে একটা, যোগাযোগ প্রক্রিয়া চিত্র সমাননা করে একটা, আর হচ্ছে ফলাবর্তন, এই 3টা প্রশ্ন। আচ্ছা, আর দশম ব্যাচের যারা আছেন তারা একটা প্রশ্ন লিখে রাখেন। তাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যোগাযোগের অপরিহার্য বৈশিষ্ট্য, এইটা, বা শুধু বৈশিষ্ট্য, অথবা উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য, মানে যেভাবেই বৈশিষ্ট্য আসুক না কেন মনে রেখেন ও একই জিনিস। অপরিহার্য বৈশিষ্ট্য বলুক, শুধু বৈশিষ্ট্য বলুক, উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য বলুক, বা কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্য বলুক, আপনি একটা প্রশ্ন উত্তর পড়বেন, অনেকগুলো প্রশ্ন লিখতে পারবেন। ঠিক আছে, এই প্রশ্নটা দশম ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট। আরো কিছু প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে দশম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্যকর যোগাযোগ বলতে কি বুঝো, কার্যকর যোগাযোগের গুরুত্বপূর্ণ উপকরণ। ঠিক আছে, তা আমরা আজকে যতদূর পারি নবম এবং দশম বছরের জন্য ট্রিপল স্টার প্রশ্ন গুলোই আমরা পড়ার চেষ্টা করবো অধ্যায় থেকে। ঠিক আছে, বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা নিজের থেকে পড়ে নিবেন। ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু আমাদের বেশি দিন নাই। আচ্ছা, এবার তাহলে আমরা যাচ্ছি। দেখেন, হ্যাঁ, যদি যোগাযোগ আসে বা ব্যবসায় যোগাযোগ আসে, ধারণা, যোগাযোগের ধারণা, সংজ্ঞা, যেভাবে আসুক না কেন, তাহলে উত্তরটা হচ্ছে এই যে যতটুকু দেখতে পাচ্ছেন স্ক্রিনে ততটুকু উত্তর। এখন এটা অনেক বড় মনে হইতে পারে আপনার কাছে, কিন্তু আসলে যদি মনোযোগ দিয়ে পড়েন বড় না, তবে আপনি চাইলে এখান থেকে কমাতে পারেন। এই বড় প্যারাগ্রাফটার নিচে যেটা আছে, মানে এই প্রশ্নটা আসলে ছোট করার কোনো সুযোগ নাই। বড় প্যারাগ্রাফ থেকে আপনি কিছু অংশ কিছুটা কমাই দিতে পারেন, আর উপরে যা আছে এখান থেকে শুরু করে যা আছে সব লিখবেন। 3 মার্কে আসলে এতটুকু শুনেন, যদি বড় প্রশ্নের সাথে জুড়ে দেয় যোগাযোগ কাকে বলে, তাহলে আপনার এত কিছু লেখার দরকার নাই, তখন আপনি একটু ছোট করতে পারবেন। তখন শুধু এই বিজ্ঞানীর সংজ্ঞাটা দিয়ে দিলেই আর উপরের থেকে 2টা লাইন দিয়ে দিলেই হবে। বুঝছেন, প্রশ্নের কাঠামোটা কিন্তু বোঝা খুব জরুরি। আপনি অনেক পারেন, অনেক পড়ে গেছেন, কিন্তু পরীক্ষায় লিখতে পারবেন না যদি আপনার কাঠামোটা ঠিক না থাকে। একটা কাঠামো ঠিক করে পরে হলে যাবেন। এবার পড়ি। যোগাযোগের ধারণা বা সংজ্ঞা দেখেন, প্রথমে লিখবেন কি, সাধারণ কথা লিখবেন। মানুষ সামাজিক জীব, সঙ্গবদ্ধ মানব সমাজে মানুষকে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয় নানা প্রয়োজনে। সহজ কথায়, 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় করাকেই যোগাযোগ বলা হয়।
এই যে যে একবারে যোগাযোগের সাধারণ কথাটা এটা দিলেন, যদি বড় প্রশ্নের সাথে জুড়ে যায় বা আপনি বেশি বড় করে লিখতে না পারেন, এতটুকু দিলেন, দেওয়ার পরে এই চিত্রটা দিলেন, খুব তরতর করে আপনার মার্কস উঠে যাবে চিত্রটা দিলে। দেখেন এখানে চিত্র 1.1 এটুকু দিবেন না। চিত্র থেকে সাধারণ যোগাযোগ ব্যবস্থার ধারণা পাওয়া যায়। প্রেরক, উনি পাঠান, তথ্য পাঠান, তথ্যটা কার কাছে যায়? প্রাপকের কাছে যায়। প্রাপকের কাছ থেকে ফলাবর্তন আসে, এই ফলাবর্তন আবার প্রেরকের কাছে যায়। দুই দিকে দুটা তীর চিহ্ন দিয়ে প্রেরক আর প্রাপকের মাঝে দিলেন ফলাবর্তন। এই ফলাবর্তন ইংরেজি হচ্ছে ফিডব্যাক। মানে হচ্ছে আপনি প্রেরক, আপনি একটা তথ্য পাঠালেন কাকে? প্রাপককে। প্রাপক সেটা রিসিভ করে প্রাপক একটা ফলাবর্তন তৈরি করলো। এই ফলাবর্তনটা প্রাপক পাঠায় কাকে? প্রেরককে পাঠায়। আবার দেখেন তীর চিহ্ন কিন্তু দুই দিকেই আছে। তাহলে আমাদের কথা, প্রাপক যেহেতু ফলাবর্তন পাঠায়, তাহলে তীর চিহ্ন এদিকে হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে হয় নাই কেন? দুই দিকেই কেন? কারণ হচ্ছে ফলাবর্তনটা এমন একটা বিষয়, আপনি প্রাপকের প্রেরকের চিঠিটা পেয়ে ওই চিঠিটা ব্যাখ্যা বিশ্লেষণ করে ওনাকে যে উত্তরটা দিলেন সেটা হলো ফলাবর্তন। ফলাবর্তনটা প্রেরকের কাছে চলে গেল। আবার কিন্তু প্রেরক কিন্তু আপনার ওই বক্তব্যেরই পাল্টা জবাব আপনাকে আবার দিতে পারে, ওটাও ফলাবর্তন আকারে প্রাপকের কাছে যাবে। তার মানে সোজাসুজি যে লাইনটা, ওটার বাইরেও চিঠিটা প্রেরকের কাছে প্রাপকের কাছে পৌঁছানোর পরে আর একটা যোগাযোগ শুরু হবে, সেটা হচ্ছে ফলাবর্তন। এটা দ্বিমুখী হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনি প্রথমে সাধারণ কথাটুকু লিখবেন, চিত্রটা লিখবেন। এরপরে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আমি অপশন দিই। আর যদি শুধুমাত্র যোগাযোগ আসে, ব্যবসায় যোগাযোগ আসলে কিন্তু হবে না। শুধুমাত্র যোগাযোগ যদি আসে তাহলে প্রথম এতটুক চিত্রটা, এরপরে এই নিউম্যান এবং সামারের সংজ্ঞাটা। নোট যাদের কাছে আছে তারা দাগান, বই যাদের কাছে আছে তারা দাগান। দেখেন, ঠিক আছে? শুধু যোগাযোগ আসে। আর যদি ব্যবসায় যোগাযোগ আসে তাহলে কিন্তু আপনাকে এই বড় প্যারাগ্রাফটা দেওয়া লাগবে, এই যে চিত্রের পরের প্যারাগ্রাফটা, এই যে এই প্যারাগ্রাফটা, এই যে নীল কালি দিলাম এইটা। আচ্ছা, এবার দেখেন আমি তো বুঝাইলাম কতটুকু কখন লিখবেন। এবার দেখেন এখান থেকে পড়ে, ব্যাপক অর্থে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ভাব, তথ্য, ধারণা ও চিন্তা ভাবনা আদান প্রদান করাকে যোগাযোগ বলে। এই ব্যাপক অর্থ শব্দটা কেন আসলো? কারণ আমি উপরে কিন্তু সহজ কথায় বলছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় করাকে যোগাযোগ বলে, শুধু ভাব। কিন্তু এখানে ব্যাপক অর্থে ভাবকে ভেঙে আরো বলা হয়েছে কি, শুধু ভাব না, ভাব, তথ্য, ধারণা, চিন্তা ভাবনা আদান প্রদান করাকে যোগাযোগ বলে। এরপরে ব্যবসায় যোগাযোগের কথা আসতেছে। দেখেন, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য ভাবের আদান প্রদান খুবই প্রয়োজন। অনেক সময় শুধুমাত্র টেলিফোন করা বা চিঠিপত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করাকে যোগাযোগ মনে করা হয়। প্রকৃতপক্ষে টেলিফোন, চিঠিপত্র ছাড়া মুখোমুখি কথা বলে, ইমেইল, আবার আকার, ইঙ্গিত, ভাব ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করা হয়। সরি, আমার একটু ভুলেছে। সেটা হচ্ছে কি, আমি বলছিলাম যে এই সবুজ প্যারাগ্রাফটা হচ্ছে ব্যবসা যোগাযোগ নিয়ে লেখা, না সেটা না। আমি আবার একটু বলি, যদি শুধু যোগাযোগ আসে তাহলে এই বড় প্যারাগ্রাফটা আপনি বাদ দিলেও চলবে। এইটা 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 দিবেন, ইংরেজি সংজ্ঞাটা, ঠিক আছে? আর যদি চান একটু বিস্তারিত লিখবেন তাহলে এই সবুজ প্যারাগ্রাফটা দিবেন। আর ব্যবসায় যোগাযোগ আসলে আপনাকে এই প্যারাগ্রাফটা দিতেই হবে। ব্যবসায় যোগাযোগের সংজ্ঞাটা এখানে আছে, স্টার চিহ্ন। ওকে, তাহলে এবার আমি পড়ি মাঝে নিউম্যান এন্ড সামার কি বলছেন। দেখেন, এই ইংরেজি সংজ্ঞাটা সহজ, এটা আপনার মুখস্থ রাখবেন, কারণ স্যাররা সাধারণত এই 3 মার্কের প্রশ্ন বলেন বা সংজ্ঞা টঙ্গা এগুলোর ক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞা পছন্দ করে। নিউম্যান এন্ড সামারের মতে কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ। কিসের কিসের এক্সচেঞ্জ? দেখেন তো, ফ্যাক্টস, আইডিয়াস, অপিনিয়ন্স অর ইমোশনস। চারটা জিনিস: ফ্যাক্টস, আইডিয়া, অপিনিয়ন এন্ড ইমোশন বাই টু অর মোর পার্সনস। অর্থাৎ যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কি কি? ঘটনা, ধারণা, মতামত এবং আবেগের বিনিময়। মতামত অর ইমোশন। দেখছেন? তাহলে আপনি ইংরেজিটা দিলেই হবে, বাংলাটা না দিলেও হবে। idea of source. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পারবো ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, গেল। তাহলে যোগাযোগ আসলে এতটুকু। এবার আমরা ব্যবসা যোগাযোগ আসলে আপনি কি করবেন? দেখেন, যদি ব্যবসা যোগাযোগ আসে তাহলে আপনি উপরের কথা দিতে পারবেন, চিত্রও দিতে পারবেন, সমস্যা নাই। নিউম্যান এন্ড সামার কি বলছেন সেটাও দিতে পারবেন, কারণ এটাও তো ব্যবসা যোগাযোগের সংজ্ঞার মধ্যে পড়ে। তবে আপনাকে হাইলাইট করতে হবে এই লাইন, এই প্যারাগ্রাফটা। আমি এবার এই প্যারাগ্রাফটা পড়ি। দেখেন, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একাধিক ব্যক্তির মধ্যে তথ্য, ধারণা, চিন্তা ভাবনার পারস্পরিক বিনিময় করার প্রক্রিয়াকে যোগাযোগ বলে। যোগাযোগের একটি গুরুত্ব, এখন আপনি এই প্রথম বাক্যটা না দিলেও পারেন, যদি উপরের কথাগুলো বলে থাকেন তাহলে সরাসরি এখান থেকে চলে গেলেন, ঠিক আছে? এখন যেহেতু এই প্রশ্নটা ব্যাপকভাবে বিভিন্ন ভাবে আসে, কাজেই আমি কাটসাট করে এর থেকে ছোট করা কোনো সম্ভব নাই, আপনাকে কাটসাট করে নিতে হবে। যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যবসায় যোগাযোগ। এক কথায় ব্যবসা পরিচালনা সংক্রান্ত যোগাযোগকে ব্যবসায় যোগাযোগ বলে। এক কথায় কাকে বলে? ব্যবসা পরিচালনা সংক্রান্ত যোগাযোগকে ব্যবসা পরিচালনা সংক্রান্ত যোগাযোগকে ব্যবসা যোগাযোগ বলে, এক কথায়। এখন আমরা পড়বো
ব্যাপক অর্থে ব্যবসা যোগাযোগটা তাহলে কি? ব্যবসায় পরিচালনার জন্য উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, ভালো করে বুঝেন, উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক, মানে প্রতিষ্ঠানের ভিতরে এক ডেস্ক থেকে আরেক ডেস্ক, এটা যোগাযোগ হয় না? ওটাও ব্যবসায় যোগাযোগ। আবার আপনার সাথে বাইরের অন্য প্রতিষ্ঠানে যোগাযোগ হয় না? হয়। তাহলে ওটাও যোগাযোগ। তার মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের ব্যক্তির সাথে যোগাযোগ হয়। সেই কথাগুলো আপনাকে লিখতে হবে পরিপূর্ণ সংজ্ঞা দিতে হলে। উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আপনি একটা বড় প্রশ্নকে ভাগ করেন। আমরা কিন্তু এই পর্যন্ত সাথে পর্যন্ত দুইটা জিনিস পাইছি। সাথে ভাব, তথ্য, ধ্যান, ধারণা, আদান প্রদান, তিনটা জিনিস পেলাম। আদান প্রদান করাকেই ব্যবসা যোগাযোগ বলে। এই সংজ্ঞার ভিতর তিনটা অংশ আছে। একটি প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে সুষ্ঠু কার্যকর ব্যবসা যোগাযোগের উপর। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি দেখে আসি সাজেশনে কি আছে আপনাদের জন্য। ব্যবসায় যোগাযোগ প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করুন। এই যে যে প্রশ্নগুলো মানে অষ্টম দশম ব্যাচের জন্য ট্রিপল স্টার আর নবম ব্যাচের জন্য ট্রিপল স্টার যা যা পড়াবো, এই প্রশ্নগুলো কিন্তু ওই নবম ব্যাচের ট্রিপল স্টারটা কিন্তু দশম ব্যাচের জন্য ট্রিপল স্টার, যদি দশম ব্যাচে সরি নবম ব্যাচে না আসে। আসবে এরকম কোনো কথা নাই, যদি না আসে তাহলে ওটা আপনাদের কিন্তু আসবেই ইনশাল্লাহ। তা সব মিলে এই চারটা প্রশ্ন যা পড়াবো দশম ব্যাচের জন্য চারটি ইম্পর্টেন্ট, আর চারটার ভিতরে দুইটা নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট আর দুইটা একটু কম ইম্পর্টেন্ট, এভাবে খেয়াল রাখবেন। তাহলে এবার যে প্রশ্নটা পড়াবো নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যবসা যোগাযোগের প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা। ঠিক আছে, তাহলে এই পুরো কাঠামোটা আপনি আগে মাথার মধ্যে ঢুকান। প্রক্রিয়া যদি আসে, চিত্রের কথা বলে, আপনি চিত্রটা আপনাকে দিতে হবে। এখন উপরের যে অংশটা আছে এখান থেকে আপনি ছোট করতে পারবেন, কিন্তু চিত্রটা বাদ দিতে পারবেন না। তো এটা যা আছে এখান থেকে আপনি ছোট করেন, চিত্রটা দেন। এরপরে দেখেন এইখান থেকে কিন্তু আপনি ছোট করতে, নোট মানে তো ছোট করেই তো নোট, এখান থেকে আপনি কিছু ছোট করতে পারবেন না। এখানে কয়টা আছে? 7টা। এই 7টাই আপনাকে দিতে হবে, 7টা থেকে একটা বাদ দেওয়া যাবে না, মনোযোগ দিয়েন। আরেকটা হচ্ছে একটা এলোমেলো করা যাবে না। কেন করা যাবে না এলোমেলো বলেন তো? সাধারণত যদি বলি যে ব্যবসা জগতের বৈশিষ্ট্য লিখুন, তাহলে কিন্তু আপনি এলোমেলো করতে পারবেন পয়েন্টস গুলো, কিন্তু এটা পারবেন না। কেন? কারণ এটা কিন্তু বৈশিষ্ট্য না, এটা হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, একটার পরে একটা হয়, মানে একটার পরে একটা সিরিয়াল থাকে। এই যেমন এইটার পরে এইটা, এটার পরে যদি এইটা দেন তাহলে তো ভুলে গেল, এই জন্য আপনি এটা বাদ দিতে পারবেন না। আর এখানে পয়েন্টস গুলো ছোট ছোট দুইটা বাক্যে দেওয়া, কাজে সবটুকু দিতে হবে। আর উপসংহার দিতে হবে, উপসংহার না দিলে প্রশ্নের মান ভালো হয় না। এই যে উপসংহার, ঠিক আছে কাঠামোটা। তাহলে এবার পড়ি। দেখেন, যে পদ্ধতি বা কৌশল প্রয়োগ করে ব্যবসায় প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয় তাকে ব্যবসা যোগাযোগের প্রক্রিয়া বা পদ্ধতি বলা হয়। প্রেরক কোনো বার্তা বা তথ্য গ্রাহকের নিকট প্রেরণের ক্ষেত্রে যে ধারাবাহিক গতিপথ, আবার বুঝেন, প্রথমে সংজ্ঞা দিলাম, ব্যবসা যোগাযোগের সংজ্ঞা দিলাম। এবার কি লিখলাম? প্রেরক কোনো বার্তা বা তথ্য গ্রাহকের নিকট প্রেরণের ক্ষেত্রে যে ধারাবাহিক গতিপথ, দেখছেন, ধারাবাহিক গতিপথ বা পরস্পর সম্পর্কযুক্ত অনুক্রম অনুসরণ করেন তার সমষ্টিকে যোগাযোগ প্রক্রিয়া বলে। আপনি কিন্তু এখানে যোগাযোগ কাকে বলে সে কথা লিখলে হবে না। যদি পরীক্ষায় আসে যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে চিত্র সহ ব্যাখ্যা করুন, এখানে কিন্তু কাকে বলে প্রশ্নে বলে নাই। যদি যোগ করে দেয় তাহলে কিন্তু এই কাকে বলেটা এর ভিতর আছে। ঠিক আছে, কাকে বলে? প্রেরক প্রাপকের নিকট যে তথ্য আদান প্রদান করতেছে সেটা যে অনুক্রম অনুসরণ করে বা সেটা যে গতিপথ বা পরস্পর সম্পর্কযুক্ত যে ধাপ অনুসরণ করে তাকেই প্রক্রিয়া বলে। যোগাযোগ প্রক্রিয়া হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনের কতিপয় স্তর বা ধাপের সমষ্টি। এটা ভূমিকা, আবার একই সাথে যোগাযোগ প্রক্রিয়ার সংজ্ঞা। এবার চিত্রটা দেখেন। 2.2 যেটা দিবেন না, এটা বইতে 2.2 দেওয়া আছে, এই জন্য এটা চিত্রটা দেখেন। প্রথমে আমি ভালো করে একটু চিত্রটা আপনাদের বোঝাই দেই। প্রথম হচ্ছে আপনি আমাকে মেসেজ দিবেন, মেসেজ লিখবেন হোয়াটসঅ্যাপে। তাহলে কি করেন আপনি? প্রথমে আপনি চিন্তা করেন যে আলামিন ভাইকে কি মেসেজ দেওয়া যায়, সেটা চিন্তা করেন, তাই না? কোন ব্যাপারে? তাইলে প্রথমে আপনি ধারণার উন্নয়ন করলেন, যে ব্যাপারে মেসেজ দিবেন সেই ব্যাপারে চিন্তা ভাবনা করলেন, দিলেন না কিন্তু মেসেজ, চিন্তা করলেন। এটা হচ্ছে আপনার ধারণাটাকে উন্নয়ন করলেন। এটা করার পরে তার মানে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় কোথা থেকে? এখান থেকে শুরু হয়, আবার শেষও হয় এখানে এসে। ঠিক আছে, দেখেন, ধারণার উন্নয়ন করার পরে তীর চিহ্নটা উপর দিকে চলে গেল। আপনি যে মেসেজটা আমাকে লিখবেন সেটা কিন্তু প্রেরণযোগ্য করে বার্তা সাজালেন। মানে মেসেজ যে কোনো কিছু লিখলেই পাঠানো যায়, বার্তা চলে যায়, কিন্তু সেটা প্রেরণযোগ্য, পাঠানোর যোগ্য হয় না। হ্যাঁ, এলোমেলো করে যা ইচ্ছা তাই লেখা আমরা লিখতে পারি না, আমাদের সাজাইতে হয়। তা আপনি সুন্দর করে বার্তাটাকে সাজালেন, সাজানোর পরেই ওটা কেবল প্রেরণযোগ্য হলো। ঠিক আছে, তা না হলে ওটা পাঠানো যায় না। তাই প্রেরণযোগ্য বার্তা সাজালেন, সাজানোর পরে আপনি আপনি কিন্তু পাঠাই দেন নাই,
মানে হোয়াটসঅ্যাপের ইনবক্সে লিখতেছেন সেটা কিন্তু না, মানে আপনি খসড়া লিখতেছেন মনে করেন কাগজে অথবা ওয়ার্ডে, হ্যাঁ সফটওয়্যারে লিখতেছেন। এরপরে আপনি নির্ধারণ করলেন যে আমি কি মেইল করে পাঠাবো নাকি এসএমএস করে পাঠাবো নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবো না মেসেঞ্জারে পাঠাবো, মাধ্যম আপনি নির্বাচন করলেন, নাকি চিঠি দিবেন নাকি ভয়েস মেসেজ দিবেন। গেল মাধ্যম নির্বাচন করার পরে বার্তাটাকে আপনি পাঠিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপে বসায় আপনি চাপ দিয়ে দিলেন। তো বার্তা প্রেরণ করার পরে কিন্তু বার্তা চলে আসে না আমার কাছে, আপনি পাঠাইলেন কিন্তু আমার কাছে কিন্তু আসে নাই। আমি গ্রহণ না করা পর্যন্ত আমার কাছে আসলো না। আমি ডাটা অন করলাম, আমার কাছে আসলো, অথবা আমি রিসিভ করলাম, মেইলটা ওপেন করলাম, হ্যাঁ আমি বার্তা গ্রহণ করলাম, করার পরে কিন্তু গ্রহণ করলাম কিন্তু কাজ শেষ হয় নাই। আমি পড়বো, পড়ার পরে আমি আপনার কথাগুলো বুঝবো কি বুঝবো না, আপনার কথাগুলো আমি মেসেজ ওপেন করবো কি করবো না, সবকিছু মিলে মেসেজ তো গ্রহণ করলাম, করার পরে রেস্টটা হচ্ছে এটার অর্থ উদ্ধার করা। ঠিক আছে, আমি অর্থ উদ্ধার করলাম, অর্থ উদ্ধার করার পরে ফিডব্যাক, ফলাবর্তন বা প্রতিক্রিয়া। আমি কি জানাবো, আমি খুব রাগান্বিত হব নাকি আমি খুব আপনার হেল্প করব, তথ্যের অ্যান্সারটা দিব আমি, না এটা হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটা আবার তীর চিহ্ন দেখছেন এখানে চলে আসবে কোথায়, কার কাছে চলে আসবে, এমন একটা জায়গায় আসবে সেখান থেকে আবার ধারণার উন্নয়ন হবে। মানে আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করলেন না, ভালো ফিডব্যাক দিলেন না, তখন আমি ওই ধরনের মেসেজ আর আপনাকে দিব না অথবা অন্য কাউকে দিব না। অথবা আমি আপনার কাছ থেকে কিছু শিখে আমার ধারণার উন্নয়ন করব, পরবর্তীতে আপনাকে মেসেজ দেওয়ার সময় ওই ধারণাটা কাজে লাগবে অথবা অন্য কাউকে। তাইলে আপনি কি বুঝতে পারছেন ব্যবসা যোগাযোগের প্রক্রিয়াটা কি, চিত্রটা কি, ক্লিয়ার? এরপরে দেখেন এই চিত্রটা যে বুঝবে তার জন্য এই 7টা পয়েন্টস একবারে সহজ। দেখেন ধারণার উন্নয়ন, প্রেরণযোগ্য করে সাজানো, মাধ্যম নির্বাচন, বার্তা প্রেরণ, বার্তা গ্রহণ, অর্থোদ্ধার, সাড়া বা প্রতিক্রিয়া, ফিডব্যাক। এই এতটুকু কি আমার পড়ার দরকার আছে? আমি এইমাত্র যা বলে গেলাম চিত্র দেখে, তাই তো বলেন, না পড়লে হবে? जी भैया। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যা বললাম ঠিক তাই, আপনি পড়লে বুঝতে পারবেন। এরপর উপরের আলোচনা হতে দেখা যায় বার্তা বা তথ্যের সৃষ্টি বা উৎস হতে, দেখেন ভূমিকাটা যা আছে খুব ভালো সুন্দর ভূমিকা। দেখেন বার্তা বা তথ্যের সৃষ্টি বা উৎস হতে শুরু করে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যের প্রেরণ গ্রহণ প্রত্যুত্তরের জন্য গৃহীত সকল কার্যক্রম বা পদ্ধতি হলো যোগাযোগ প্রক্রিয়া। ঠিক আছে, মানে ভূমিকার উপসংহার যেন তেন ভাবে যা ইচ্ছা তা লিখলে হয় না, মানে ভূমিকা উপসংহারটা মূল বক্তব্যের সাথে রিলেটেড হতে হবে। ঠিক আছে, এটাই আর কি। তো এটা গেল, তাহলে আমাদের কিন্তু আজকে 2টা প্রশ্ন পড়লাম, আরো কিছু প্রশ্ন পড়বো। তো এই 2টা কাদের জন্য ইম্পর্টেন্ট? নবম ব্যাচের জন্য। আচ্ছা এবার নবম ব্যাচের জন্য একটা ট্রিপল স্টার পড়ছি, এবার দশম ব্যাচের জন্য একটা ট্রিপল স্টার পড়ি। আবার এটা দশম ব্যাচের ট্রিপল স্টার নবম ব্যাচে আসবে না তা কিন্তু না, আসতেও পারে। দেখেন যোগাযোগের অপরিহার্য বৈশিষ্ট্য, উত্তম কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্য। মোট কথা আমি এখন যেটা পড়বো সেটা একটাই প্রশ্ন অনেকভাবে আসতে পারে। যোগাযোগের বৈশিষ্ট্য, উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য, কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্য। হ্যাঁ আমি তাহলে যোগাযোগের বৈশিষ্ট্যটা শুধু পড়তেছি, আপনারা দেখেন। আচ্ছা 6 নাম্বারটা নোটের, 6 নাম্বারটা, 6 নাম্বারে যান। দেখেন আপনাকে এই প্রশ্নটা এত সুন্দর করে লেখা হয়েছে, আপনার মনে থাকবে 7C বৈশিষ্ট্য আসলে আপনি মনে রাখবেন 7C, 7টা সি। বুঝতে পারছেন? কমপ্লিটনেস, কনসাইসনেস, কনসাস না কনসাইজ, কনসিডারেশন, ক্লিয়ারিটি, কনক্রিয়েটনেস, আর একটা কি কার্টেসি, কারেক্টনেস। 7টা সি। আপনি এই 7টা সি যদি মনে রাখেন ইংরেজিতে, তাহলে এটার বাংলাটা করলেই 7টা পয়েন্টস হয়ে যাবে। এবং এই 7টা পয়েন্টস এর মধ্যে, 7টা সি এর মধ্যে কি আছে? উত্তম কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্য বলেন আর শুধু যোগাযোগের বৈশিষ্ট্য বলেন, আপনার সাথে আমি কথা বলতেছি এটার বৈশিষ্ট্য এই 7টার মধ্যে আছে। ব্যবসায় যোগাযোগের বৈশিষ্ট্য যদি আসে পরীক্ষায়, ঠিক আছে, তাহলে আপনি এই 7টা সি দিয়ে চালাই দিতে পারবেন। তবে ভিতরে আপনার ওই যে যোগাযোগের কথার জায়গায় আপনি লিখবেন ব্যবসায় যোগাযোগ কিভাবে একটা প্রতিষ্ঠানের প্রতি যোগাযোগ করবে, এই ব্যবসা রিলেটেড কিছু কথা বলে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি খুব সহজ কিনা বলেন। দেখেন এবার ভূমিকাটা দেখেন।
ব্যবসা যোগাযোগ কার্যকরভাবে করার জন্য 7টি গুরুত্বপূর্ণ উপকরণ রয়েছে, যা 7C নামে পরিচিত। নিম্নে আলোচনা করা হলো। সম্পূর্ণতা। কার্যকর যোগাযোগ হতে গেলে যোগাযোগটা সম্পূর্ণ হতে হবে, বিস্তারিতভাবে উপস্থাপন করা প্রয়োজন। অসম্পূর্ণ কথা বললে কিন্তু বুঝি না, ভাই কি বললেন বুঝি নেই, তার মানে যোগাযোগটা কিন্তু হয় না। ঠিক আছে, তার মানে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণতা। হ্যাঁ, এরপরে দেখেন সংক্ষিপ্ততা। বলেন তো কোন যোগাযোগই সফল হয় যদি অনেক কথা কেউ বলে আপনার কাছে এসে, তাহলে আপনি বিরক্ত হন। অনেক বড় মেসেজ লেখে, বিরক্ত হন। তার মানে যে কোনো যোগাযোগে যেমন সম্পূর্ণতা দরকার বা বিস্তারিতভাবে উপস্থাপন করা দরকার, পাশাপাশি এমন বিস্তারিত হবে না যেটা অতিরিক্ত অপ্রয়োজনীয় শব্দ বাক্য হয়। এখন আপনি নিজের ভাষায় লিখবেন না, আপনি এখানে কি লিখবেন? অপ্রয়োজনীয় শব্দ পরিহার করে সংক্ষেপে মূল তথ্য প্রদান করলে সময় এবং শ্রম সাশ্রয় হয় এবং সংক্ষিপ্ত সহজবোধ্য হয়। বইয়ের ভাষাটা ব্যবহার করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ, সংক্ষিপ্ত। 3 নম্বর হচ্ছে বিবেচনা। বার্তা প্রেরণের সময় গ্রাহকের জ্ঞান, অনুভূতি, পরিস্থিতি এবং প্রতিক্রিয়া বিবেচনা করা উচিত। বিবেচনা, কনসিডারেশন, মানে আপনি যে বার্তাটা যোগাযোগটা করবেন, আমাকে মেসেজ দেওয়ার সময় আপনাকে অনেক কিছু বিবেচনা করতে হবে। আমার জ্ঞান, আমার অনুভূতি, আমার পরিস্থিতি, আমার প্রতিক্রিয়া কি হতে পারে, এটা বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে ভাই? ভিতরে না পড়ে কিন্তু পয়েন্টস আপনার লেখা ভালো হবে না। এইগুলো বিবেচনা করবেন। আবার আপনাকে যে আমি ফিডব্যাক দিব, আপনি মেসেজ দিলেন, কোন পরিস্থিতিতে আপনি দিলেন, সেটাও আমি বিবেচনা করব। তার মানে কি পড়তেছি আমরা? উত্তম যোগাযোগ হতে গেলে আমাকেও বিবেচনা করতে হবে, আপনাকেও বিবেচনা করতে হবে। 3টা থাকা লাগবে। এর পরেরটা কি? স্পষ্টতা। যা ইচ্ছা তাই লিখলে তো হবে না, অস্পষ্ট তথ্য লিখলে হবে না। আপনাকে কি হতে হবে? তথ্যগুলো সহজ সরল হতে হবে, সুস্পষ্ট হতে হবে, একবারে যাতে সহজেই দেখলেই বুঝতে পারি, কোনো তথ্যের বিভ্রান্তি থাকবে না। গেল বা দ্ব্যর্থবোধক বার্তা। ঠিক আছে, এরপরে দেখেন 5 নম্বরে কি আছে? বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা মানে কি? মানে যে মেসেজটা দিচ্ছেন সেটা যেন ফালতু না হয়, সেখানে জানি তথ্যটা বস্তুনিষ্ঠ হয়। মানে এমন একটা কথা বললেন যেটা আসলে আমার সাথে মানায় না বা আপনার সাথে মানায় না, অথবা আপনার প্রয়োজন না, অপ্রয়োজন একটা কথা বললেন, অপ্রয়োজনীয় দাবি করলেন যেটা গ্রহণযোগ্য নয়। মানে তার মানে বস্তুনিষ্ঠ। এখানে কি আছে? বার্তায় সুনির্দিষ্ট, প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য থাকা প্রয়োজন। অস্পষ্ট, অনির্ভরযোগ্য তথ্য এড়িয়ে বস্তুনিষ্ঠ এবং প্রমাণ সমৃদ্ধ বার্তা প্রেরণ করা উচিত। 7C আপনাকে কিন্তু করা লাগবে না। আমি কিন্তু 2টা প্রশ্ন পড়ালাম, আমি কিন্তু পয়েন্টস গুলো কিন্তু আপনার ওই আঙ্গুল গুলো মুখস্থ করা লাগবে না। 7C, 7টা সি মুখস্থ করেন ইংরেজি, তাহলে বাংলা চলে আসবে। আপনি কংক্রিটনেস, বস্তুনিষ্ঠতা, ক্লিয়ারিটি, স্পষ্টতা, এগুলো দেখলে বুঝতে পারবেন বাংলাটা কি হবে। ঠিক আছে, তবে ইংরেজিতে পয়েন্টস দিবেন না, বাংলায় দিবেন। ব্র্যাকেট ইংরেজি চলবে, ডাইরেক্ট ইংরেজি চলবে না। সৌজন্যতা। বার্তা প্রেরণের সময় দেখেন আন্তরিকতা, বিনয় বজায় রাখা, নম্রতা, প্রশংসনীয় আচরণ করা, ইতিবাচক কথাবার্তা বলা, শব্দ ব্যবহার করা, এগুলো কিন্তু খুব জরুরি। সৌজন্যতা থাকা লাগবে। ঠিক আছে, এরপরে কি? সঠিকতা। দেখেন বার্তায় ভাষাগত, ব্যাকরণগত এবং তথ্যগত শুদ্ধতা। ভুল শব্দ, ভুল বানান গ্রহণ করলে কিন্তু, ভুল তথ্য, ভুল বানান কিন্তু যে কোনো কারো কাছে চোখে পড়ে যায় এবং এটা কিন্তু একটা বিরক্তি এবং হাস্যরস তৈরি করে। এবং বার্তা দেখেন, কোনো বড় অফিসার যদি ভুলভাল কথা বলে, ভুলভাল লেখে, সেটা কিন্তু হাস্যরস হয়। এই জন্য এখন অনেক কিছু আছে, গুগল ট্রান্সলেটর আছে, অনেক কিছু আছে। মানে একটা মেসেজকে সঠিক করার জন্য এমন কোনো প্রযুক্তি নাই যেটা নাই। কাজেই আমরা একটু প্রযুক্তিগুলো শিখবো এবং একটা চিঠি লেখার সময় আমরা প্রয়োজনে ইংরেজি বাক্য ব্যবহার করে আমরা চেক করে নিব, যাতে কারো হাস্যরস খোরাক না হইতে হয়। এবং এখন কিন্তু সবাই কিন্তু খুব ট্যালেন্ট, সবাই কিন্তু ভুল ধরে ফেলায়, কাজেই ভুল করা যাবে না। এখানে সঠিকতা বলতে আপনি যে মেসেজটা দিচ্ছেন তাতে যেন সবকিছু ভুল থাকে। অনেকে আছেন বয়স্ক মানুষ, যেন তেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, কি বানান ভুল, বাক্য ভুল, এটা কিন্তু সবার চোখ আটকায় যায়। কাজে এটা করবেন না। তাহলে উত্তম এবং কার্যকরী যোগাযোগের আমরা অপরিহার্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেটাকে আমরা 7C বলে আমরা লিখবো। 7C হিসেবে লিখলে আপনি দেখবেন যে আপনার স্যারেরও চোখ আটকে যাবে যে কি ব্যাপার, সুন্দর করে একটা প্রশ্ন লিখলো, মার্কস দিবে আপনাকে। ওকে, তাইলে 10ম ব্যাচের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেল আজকে। আমার মনে হয় যা পড়ালাম আপনার খাতা কলম দিলে আপনারা লিখতে পারবেন। আর তো সবাই তো মোটামুটি পড়ছেনি, যেহেতু পরীক্ষা চলে আসছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন কি আমাদের এখন? আচ্ছা, তাহলে আমরা 2টা প্রশ্ন পড়লাম, 3টা প্রশ্ন পড়ছি। সাজেশনের 1 আর 2 পড়া হয়েছে। এবার একটা প্রশ্ন পড়বো, ট্রিপল স্টার। আচ্ছা, ট্রিপল স্টার কিন্তু 2টা প্রশ্ন আপনাদের আরো বাকি আছে। সাজেশনে দেখেন, বা কার্যকর ব্যবসায় যোগাযোগের বাধা। ঠিক আছে, মানে কার্যকর ব্যবসায় যোগাযোগের যে যোগাযোগ করার ক্ষেত্রে যে বাধা থাকে, সেই বাধা সমূহ দূর করার উপায়, এটা কিন্তু 9ম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে।
আর একটা হচ্ছে ফলাবর্তন, এটা আমাদের আসে নাই, ফলাবর্তনটা অষ্টম ব্যাচে, কাজে আপনাদের আসবে। ঠিক আছে, বাধা সমূহ দূরীকরণের উপায় আছে সাজেশনের 3 নম্বরে। দেখেন 3 নম্বরে আমি ডাবল স্টার দিছি, ডাবল স্টার দিয়ে বাধা সমূহ দূরীকরণের উপায় আবার ট্রিপল স্টার দিছি, ওইটা আপনারা পড়বেন। আর প্রথম অংশ ডাবল স্টার দিয়ে আছে, ওটাও পড়তে পারেন। আর ফলাবর্তন, ঠিক আছে, আর একটা এটাই আর কি। আর এক নজরে দেখে নিন এগুলো আপনারা মানে এগুলো আসলে আসবে কিনা সেটা হচ্ছে প্রথম পরীক্ষাটা হলে বোঝা যাবে। মৌলিক ব্যবস্থাপনা হলে আমরা বলতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নগুলো আসবে কিনা, এক নজরে দেখে নিন। ঠিক আছে, এগুলো কিন্তু কখনোই আসে নাই, তবে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দেখেন প্রত্যেক বছর কিন্তু এক একটা করে প্রশ্ন আসে, যেটা বিগত বছরের প্রশ্ন নাই। আপনারা যারা শুধু বিগত বছরের প্রশ্ন ফলো করবেন তারা কিন্তু ফুল 5 সেট অ্যান্সার করতে পারবেন না। একটু এদিক সেদিকে আপনার নলেজ থাকা লাগবে, একটু একবার দেখে গেলেও যাওয়া লাগবে। বিগত বছরের প্রশ্ন হুবহু উঠাই দিছে, কিন্তু আপনাদের যে দিবের কোনো কথা নাই, কারণ গত বছর 2 সেটে বিগত বছরের প্রশ্ন হুবহু দিছিল, আপনারা জানেন। মৌলিক আর মানবে, বাকি 3টাই কিন্তু দেয় নাই। দেখেন মৌলিক এবং মানব বিগত বছরের প্রশ্ন দিছে বিদায় ওই ব্যবসা যোগাযোগের বেলায় সবাই হুবহু বিগত বছরের প্রশ্ন পড়ে গেছে এক সেট। 19 সালের প্রশ্ন আসছে 21 সালে, এই 24-এ। তো 19 সালের প্রশ্ন পড়ে গেছে, ওই দিন ব্যবসায় যোগাযোগে দেখেন কোনো প্রশ্নই কমন পড়ে নাই বিগত সালের থেকে, 19 সাল থেকে। তখন অনেকে কিন্তু ভালোভাবে লিখতে পারে নাই, সেই বানাই লেখা লাগছে, কাজেই আপনাকে রিস্ক নেওয়া যাবে না। এবার আমরা একটা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান এইটা। দেখেন এখানে এই যে দেখেন ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান, এই প্রশ্নটা বইতে কিন্তু হুবহু নাই। বইতে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু ফাইনাল সেমিস্টার পর্যন্ত আপনি দেখবেন সেগুলো বইতে হুবহু যেভাবে আসে সেভাবে নাই, আপনাকে উত্তর বের করে নিতে হবে। ফলাবর্তন ফিডব্যাক নিয়ে হয়তো কয়টা বাক্য আছে কিন্তু বইতে নাই। আর এবার দেখেন ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখন এখানে ভূমিকাটা দিলেন, দেওয়ার পরে বলছে কি ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান। আপনাকে কিন্তু বলে নাই ফলাবর্তনের গুরুত্ব লেখো, শুধু উদাহরণের কথা বলছে। এখন আপনি এই যে বাক্যটা বলে দিয়েছে প্রশ্নকর্তা, ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান, এই বাক্যটাকে আপনাকে প্রমাণ করতে বলছে। এখন প্রমাণ করার জন্য আপনি চাইলে গুরুত্ব দিতে পারেন, এখানে বৈশিষ্ট্য লিখতে পারেন, যেভাবে হোক আমরা প্রমাণ করতে হবে। তা আমি এখানে ফলাবর্তনের গুরুত্ব লিখে প্রমাণ করব, পাশাপাশি উদাহরণ দিতে বলছে, উদাহরণ দিব। ফলাবর্তন বা ফিডব্যাক হলো বার্তা প্রাপ্তির পর, বার্তা পাওয়ার পর প্রাপকের প্রতিক্রিয়া বা উত্তর, যা প্রেরককে মানে বার্তা যিনি পাঠায় তাকে জানায় যে বার্তাটি সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, মানে আপনাকে পাঠালে আপনি বুঝতে পারছেন কিনা। কার্যকর ব্যবসা যোগাযোগ নিশ্চিত করতে ফলাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি বার্তা বোঝার স্পষ্টতা বাড়ায়, ভুল বোঝাবুঝি কমায় এবং যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। ভূমিকা কিন্তু একবারে যা লেখা দরকার তাই দেওয়া, ঠিক আছে, আপনি বারবার পড়তে পারেন। ফলাবর্তনের গুরুত্বটা কি দেখেন, প্রথম গুরুত্ব কি, 4টা গুরুত্ব। আপনি 4টা গুরুত্ব লিখবেন, উদাহরণ 3টা দিবেন, তাহলে এই প্রশ্নটা হয়ে গেল আপনার। যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করে, ফলাবর্তন নিশ্চিত করে, মানে আপনার মেসেজ দিলাম আপনি ফিডব্যাক দিলেন না, তাহলে তো আমি যোগাযোগটা কার্যকর হলো কিনা আমি বুঝবো না। তার মানে যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করে কে, ফলাবর্তন। 2 নম্বরে যে ভুল সংশোধনের সুযোগ, আমি একটা মেসেজ দিলাম ভুল কথা বললাম, সেটা যদি আপনি ফলাবর্তন ফিডব্যাক না দেন তাহলে তো ভুল সংশোধন কোনোদিনও হবে না। 3 নম্বরে কি আছে, দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি। দেখেন আমি এই যে কথা বলতেছি, আমি বারবার কিন্তু বলি যে আপনারা ফলাবর্তন দেন না, ফিডব্যাক দেন না। আমি যে কথা বলি আপনারা কিন্তু মাঝে মধ্যে একটু যদি বলেন যে ভাই বুঝতে পারছি, বা একটু শব্দ আসে আপনাদের কাছ থেকে, তাহলে এটা হবে ফলাবর্তন। আর যদি শব্দ না আসে আপনাদের কাছ থেকে তাহলে কি হয়, এই ফলাবর্তন হয় না। আর ফলাবর্তন না হলে আমি যে এই যে এই যে কথা বলতেছি, এটা কিন্তু ক্লাস না, শুধু এটা কিন্তু একটা যোগাযোগ। এই যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন যখন থাকবে না তখন সেটা দ্বিমুখী যোগাযোগ হবে না, সেটা হয়ে যাবে একমুখী যোগাযোগ। মানে শুধুই আমি বলতেছি, আপনারা শুনতেছেন কি শুনতেছেন না আমি জানি না, ঠিক আছে। এটি একমুখী যোগাযোগের পরিবর্তে দ্বিমুখী যোগাযোগ নিশ্চিত করা যায় ব্যবসার ক্ষেত্রে অপরিহার্য। দেখছেন, ব্যবসা বলেন যে কোনো কিছুর ক্ষেত্রে দ্বিমুখী যোগাযোগ গুরুত্বপূর্ণ। উন্নত কর্ম পরিবেশ সৃষ্টি মানে হলো, দেখেন কর্মী ও ব্যবস্থাপকদের মধ্যে, মানে যেহেতু ব্যবসা বাণিজ্যের বিষয় আপনি ওই কথা বলবেন, কর্মী ব্যবস্থাপকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে, অথবা এক প্রতিষ্ঠানের সাথে আরো প্রতিষ্ঠানের সুসম্পর্ক গড়ে তুলতে ফলাবর্তন ভূমিকা রাখে। আর এতে কি হয়, কর্ম পরিবেশটা উন্নত হয়। তার 4টা গুরুত্ব বুঝতে পারছেন, একবারে কমন 4টা গুরুত্ব, বাড়তি কোনো কথা নাই এর ভিতর। এবার উদাহরণ দেখেন কি আছে, প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা, বৈঠক আলোচনা, এই 3টা পয়েন্টে আপনি উদাহরণ আলোচনা করবেন। কি কি দেখেন,
কোন প্রতিষ্ঠান নতুন কর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করলো, প্রশিক্ষণ শেষে যদি কর্মীরা কোনো প্রশ্ন করতে না পারেন তাহলে কি ওই প্রশিক্ষণ কর্মসূচি সফল হবে? হবে না। তার মানে ওই প্রশিক্ষণ কর্মসূচিতে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা কথা বলতেছে, তারা বিভিন্ন প্রেজেন্টেশনের মধ্যে দেখাচ্ছে, এখন ওখানে প্রশ্ন থাকতে হবে, কথা বলার ফিডব্যাক জানতে চাওয়া হবে। তাহলে এটা একটা কি প্রশিক্ষণ কর্মসূচি রিলেটেড এক্সাম্পল দিলাম। 2 নম্বর কি গ্রাহক সেবা। দেখেন একটা প্রতিষ্ঠান তার গ্রাহকদের কাছ থেকে পণ্য বা সেবার পর্যালোচনা সংগ্রহ করলে সেই মতামত অনুযায়ী পরিষেবা উন্নত করা যায়। যেমন আপনি কাস্টমারের কাছ থেকে যদি ফিডব্যাক নেন তাহলে ওটাও কিন্তু দ্বিমুখী যোগাযোগ। কাস্টমারকে একটা পণ্য দিলেন, তার মানে আপনি পণ্যটা পৌঁছে দিলেন, ওটাও কিন্তু ধরে নেন পণ্য দেওয়াটা যোগাযোগ না, তবে একটা পণ্য দেওয়া মানে কি একটা মেসেজ দিলেন, পণ্যের ভোগ করতে দিলেন। ওইটার প্রেক্ষিতে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক যদি আপনি কোনোদিনও সংগ্রহ না করেন তাহলে পরবর্তীতে কাস্টমার আপনার কাছে পণ্য নিবে না। ঠিক আছে, ফিডব্যাক সংগ্রহ করতে হবে অথবা পথ রাখতে হবে ফিডব্যাক দেওয়ার। তাহলে দ্বিমুখী যোগাযোগ এখানেও গুরুত্বপূর্ণ গ্রাহক সেবার ক্ষেত্রে। আর বৈঠক আলোচনা, যে কোনো বৈঠক করেন, মিটিং করেন, আলোচনা পর্ব করেন, সেখানে তো একমুখী হয়। যেমন প্রশ্ন করার সুযোগ দেয় না, অনেক সময় দেখা যায় না, এই যে বিভিন্ন রাজনীতিবিদরা অনেক সময় নিজের মতো করে বলে চলে যাচ্ছে, প্রশ্ন সুযোগ দিচ্ছে না। তার মানে কি দেয় না কেন? ওই যে তারা রাজনৈতিক কারণে দেয় না, কিন্তু যদি না দিলে তখন কি হয়, অনেক প্রশ্ন আমাদের মধ্যে থেকে যাবে, জনগণের মধ্যে, সাংবাদিকদের মধ্যে থেকে যাবে, তখন বৈঠক এবং আলোচনা ফলপ্রসূ হবে না। তার মানে গ্রাহক সেবার ক্ষেত্রে, বৈঠক আলোচনার ক্ষেত্রে, প্রশিক্ষণ কর্মসূচির ক্ষেত্রে, 3টা ক্ষেত্রে আপনি উদাহরণ দিয়ে আপনি বোঝাই দিবেন যে ফলাবর্তনটা ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার উপসংহার কি? এই উপসংহারটা কিন্তু শুধু নিছকই উপসংহার না, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ উপসংহারটা। দেখেন, ফলাবর্তন ব্যবসা জগতের অন্যতম প্রধান উপাদান বা কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। এটি ভুল বোঝাবুঝি দূর করে, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ায়, সম্পর্ক উন্নত করতে ভূমিকা রাখে। ফলে সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ফলাবর্তন গ্রহণ এবং প্রদান, দেখেন ফলাবর্তন গ্রহণ এবং প্রদান দুইটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আর একটা প্রশ্ন করলাম। এখন ছোট্ট করে আরেকটা প্রশ্ন দেখাই, আমরা ক্লাস শেষ করে দেবো, এবং এর মাধ্যমে এই কার্য যোগাযোগ ব্যবস্থা, এই প্রথম অধ্যায়ের 4টা প্রশ্ন করা হবে। 4টা প্রশ্নের মধ্যে সবই কিন্তু রয়ে গেছে পরীক্ষা আসার মতন জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন পড়ি। দেখেন একটা জিনিস আপনারা একটু তাকান, তাহলে আপনাদের অনেক ভালো হবে। আমরা এই মাত্র একটা প্রশ্ন কিন্তু পড়ছিলাম, মনে পড়ে? উত্তম কার্যকর যোগাযোগের অপরিহার্য বৈশিষ্ট্য 7C। যদি মনে পড়ে থাকে তাহলে এই 7C দিয়ে আপনি বললাম আমি যে অনেক যোগাযোগের সব বৈশিষ্ট্য, যত রকমের বৈশিষ্ট্য আসবে লিখতে পারবেন, পাশাপাশি আর একটা প্রশ্ন লিখতে পারবেন। দেখেন এটা না বুঝলে কিন্তু আমাদের নতুন করে একটা প্রশ্ন করা লাগতো, সেটা কি কার্যকর ব্যবসা যোগাযোগের গুরুত্বপূর্ণ উপকরণ। ঠিক আছে, কার্যকর ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে উপকরণগুলো, সেইগুলোই কিন্তু কার্যকর ব্যবসা যোগাযোগের বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? দেখেন এই যে গুরুত্বপূর্ণ উপকরণ, সম্পূর্ণতা, সংক্ষিপ্ততা, বিবেচনা, স্পষ্টতা, বস্তুনিষ্ঠতা। শুধুমাত্র উপকরণ বলতে যদি আমরা বুঝি একটা মোবাইল ফোন, টেলিফোন বা কলম, তাহলে কিন্তু হবে না, কারণ যোগাযোগের ওই উপাদানগুলো হচ্ছে একটা মাত্র পয়েন্টস। সেটা কি? সেটা কি বলেন? সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম। কিন্তু কার্যকর করতে গেলে যোগাযোগ শুধুমাত্র একটা মোবাইল ফোন থাকলে, টেলিফোন থাকলে কিন্তু হবে না। এখানে এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ। আপনি কার্যকর ব্যবসায় যোগাযোগের গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে এই 7C কে দিয়ে দিবেন। এটা একদিকে উপকরণ, একদিকে বৈশিষ্ট্য। তাহলে আমাদের এই প্রশ্নটা নতুন করে আর পড়ার দরকার নাই, যেহেতু আমরা একবার পড়ে ফেলছি। ঠিক আছে, জাস্ট দেখে রাখেন, বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ এক জিনিস, একই উত্তর, একসাথে লিখলে হবে একই দিয়ে। আচ্ছা তাহলে দেখেন এই যে প্রশ্নটা, এটা কিন্তু আছে সাজেশনের 4 নম্বরে। দেখেন কার্যকর যোগাযোগ বলতে কি বোঝায়, পরের অংশে একটা স্টার চিহ্ন আছে, যেটা নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট না, তবে দশম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা প্রশ্ন পড়ি। কার্যকর ব্যবসা যোগাযোগের বাধা সমূহ দূরীকরণের উপায়
এটা কোথায় আছে? এই দেখেন, কার্যকর ব্যবসায় যোগাযোগের বাধা আর বাধা দূরীকরণের উপায়, এই দুইটাই আপনারা পড়বেন। তবে এই বাধা সমূহ দূরীকরণের উপায়টা নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, এই অংশটুকু। আর এই অংশটুকু আপনাদের জন্য আসবে না, নবম ব্যাচে আসবে না, তবে আসতে পারে, আসার সম্ভাবনা 10%। তবে এই অংশটুকু আপনাদের আসার সম্ভাবনা 90%। বুঝতে পারছেন? তাহলে আমরা বাধা সমূহ দূরীকরণের উপায়তে চলে যাই। এই দেখেন, মানে কার্যকর ব্যবসা যোগাযোগের বাধাটা কি, আমি বাধাটা একবার একটু পয়েন্টস গুলো পড়ি। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগটা হবে না যদি অতিরিক্ত সাংগঠনিক স্তর থাকে। মানে আমার সাথে যোগাযোগ করতে গিয়ে যদি আপনার আরো দুজন মানুষের সাথে যোগাযোগ করে পরে আমার কাছে মেসেজ পাঠাতে হয়, ভাষাগত প্রতিবন্ধকতা, ভাষা আপনার ভাষা আমি বুঝি না, আপনি আমার ভাষা বুঝেন না, বা ইংরেজি পারি না, তাহলে বিদেশি মানুষের সাথে যোগাযোগ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবার অথবা আঞ্চলিক ভাষা ব্যবহার করি, আমি আঞ্চলিক ভাষা ভালো করে বুঝি না, এরকম যদি হয়, তাহলে উপলব্ধি এবং ব্যক্তিত্বের পার্থক্য, অবশ্যই আপনার মনোভাব দৃষ্টিভঙ্গি একরকম, আমার একরকম, কাজেই এই পার্থক্যের কারণে যোগাযোগটা ঠিক মতো হয় না। আপনি একরকম বোঝাচ্ছেন, আমি বুঝতেছি না। সংস্কৃতি সম্পর্কে জ্ঞানের অভাব, যেমন আমি, আপনার সংস্কৃতি কি, আমাদের মুসলমান সমাজের সংস্কৃতি কি, মাগরিবের সময় নামাজের সময় ফোন দিবেন না, এটা যদি দেন। আবার দেখা যায় ইউরোপ আমেরিকার সংস্কৃতি কি, সন্ধ্যার সময় নামাজ টামাজ আপনার খেয়াল করা রাখতেছে না, নামাজ কালাম। ঠিক আছে? কাজেই এই যে সংস্কৃতি সম্পর্কে জ্ঞান আপনার থাকতে হবে, যদি না থাকে তাহলে যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। আচ্ছা, এরপরে যে ভুল মাধ্যম নির্বাচন, যেমন একজন বয়স্ক লোককে আপনি মেইল করলেন, প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেটে মেইল আছে, জিমেইল আছে, আপনি জিমেইল করে দিলেন, জীবনে কোনদিন দেখলো না, তাহলে আপনি ভুল মাধ্যম। তাকে দিবেন কল, সরাসরি কল দিবেন, মেসেজ দিলেও সে দেখবে না। ঠিক আছে? তার মানে মাধ্যমটা সঠিকভাবে নির্বাচন করতে হবে। তথ্যের বাহুল্যতা মানে কি, অনেক তথ্য যদি থাকে, একজন কর্মকর্তা যদি অনেক তথ্য দেখা লাগে, ঠিক আছে, তাহলে কি তথ্যের বাহুল্যতা অনেক সময় কি করে, জটিলতা তৈরি করে, এবং ওইটা কিন্তু একটা কি প্রতিবন্ধকতা যোগাযোগের। আরেকটা হচ্ছে কাঠামোগত বিঘ্নতা। হঠাৎ করে এই যে আমার ক্লাস করার সময় আমাদের নেট চলে যায়, ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যায়, ঠিক না, আমরা ক্লাস নিতে পারি না, তার মানে এটা একটা কাঠামোগত বিঘ্নতা। এই যে পয়েন্টস গুলো, এটা হচ্ছে কি যোগাযোগের বাধা। এই কটা বাধা একবারে সহজ, আপনি বললে প্রশ্ন পারবেন। এরপর আমরা এখন পড়বো বাধা সমূহ দূরীকরণের উপায়। দেখেন, সুস্পষ্ট সুনির্ধারিত নীতিমালা প্রণয়ন, সুন্দর একটা নীতিমালা থাকবে, নীতিমালার মধ্যে বলা থাকবে এই সময় মেসেজ পাঠাবেন, সবাই মেইলে যা আসবে সবাই মেইল গুলো দেখবে। এই মাধ্যমটা আমাদের মাধ্যম শুধু হোয়াটসঅ্যাপ, আমাদের অফিসে সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে অথবা টিমস ব্যবহার করবে। ঠিক আছে? মানে এই মাধ্যম সুস্পষ্ট এবং সুন্দর নীতিমালা থাকবে, সব ব্যাপারে, সবকিছু ব্যাপারে বলা থাকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জটিল সাংগঠনিক কাঠামোর সরলীকরণ। মানে সরাসরি আমি আমার বসের কাছে যাইতে পারতেছি না, আমার অপেক্ষা করা লাগতেছে, অথবা ওনার কাছে যাওয়ার জন্য আগে অনুমতি নেওয়া লাগতেছে। এই যে একটা জটিলতা, এটা কমায় কি করতে হবে, একবারে সাংগঠনিক কাঠামোর সরলীকরণ করতে হবে, যাতে করে সরাসরি আমি ম্যানেজারকে মেইল মেসেজ দিয়ে রাখতে পারি, উনি ইয়েস বললে আমি যেতে পারি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বর্জন। একটা এখন কোম্পানিগুলো কি করে, এই কোম্পানির পেপারে লিখবেন, মানে ব্রিফিং দেয় কি কাজের সময়, দেখা যাচ্ছে যে প্রোডাকশন চলতেছে, একেবারে ফিল্ডেই সবাইকে মাইকে বলে দেয় যে এখনই ব্রিফিং হবে, সবাই চলে আসে, ম্যানেজার এসে বা লাইন ম্যানেজার এসে কি কি করতে হবে বলে দেয়, সাথে সাথে কাজ শেষ, 5 মিনিটের মধ্যে ব্রিফিং শেষ। এটা হচ্ছে আনুষ্ঠানিকতা, অতিরিক্ত আনুষ্ঠানিকতা বর্জন করে। তার মানে এটা কি সহজ, অপ্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা বর্জন করা হলো, এটা যোগাযোগের বাধা দূর করবে। আর যদি আপনি করেন কি আনুষ্ঠানিকতা, কালকে মিটিং আছে, 2টার সময় কেউ যাবা না, বা 1:30 থেকে 2টা পর্যন্ত আধা ঘন্টা মিটিং হবে, এই যে আনুষ্ঠানিকতা করতে গেলে জটিল হয়ে যাবে বিষয়টা। প্রাপকের প্রোফাইল বিশ্লেষণ, আপনি যাকে বার্তাটা পাঠাচ্ছেন, ঠিক আছে, উনি কি, আপনি এই প্রতিষ্ঠানের মানে মধ্যম সারির ইয়ে হয়ে, ম্যানেজার হয়ে বা ব্যবস্থাপক হয়ে, আপনি যদি অন্য কোম্পানির একবারে ম্যানেজিং ডিরেক্টর যে তাকে মেইল করেন, তাহলে আপনাকে আগে জানতে হবে তার প্রোফাইলটা কি, তা না হলে আপনি ভালো করে রিপ্লাই পাবেন না, তার সাথে আপনার ভালো করে মিশবে না। ঠিক আছে? এই প্রোফাইলটা বিশ্লেষণ করলে আপনি কি করতে পারবেন, তার জ্ঞান, ভাষাগত দক্ষতা, তার পদ পদবি বিশ্লেষণ করে সেইভাবে আপনি চিঠিটা লিখতে পারবেন। তার মানে 4টা গেল। এরপরের 4টা কি আছে দেখেন, পরিকল্পিত বার্তা আদান প্রদান। বার্তাটা কি হতে হবে, যথাযথ পরিকল্পনা নিয়ে বার্তা করতে হবে। ইচ্ছা হলো হুট করে লিখলে কিন্তু ব্যবসায় যোগাযোগ হবে না, বা শুধু যে কোনো যোগাযোগের ক্ষেত্রে পরিকল্পনা করে বার্তা লিখলেই সেটা ফিডব্যাকটা ভালো আসবার চেষ্টা হবে, ভুল বোঝাবুঝি কম হবে। এরপর আছে কি প্রতিক্রিয়া জানানোর সুযোগ সৃষ্টি। ফিডব্যাক সে যেন জানাতে পারে, যাকে আপনি চিঠি লিখতেছেন সে যেন আপনাকে ফিডব্যাক দিতে পারে, সেরকম সুযোগ রাখতে হবে। মেইল পাঠিয়ে দিচ্ছেন, ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ না, আপনি আর দেখা করবেন না, মেইল তার রিসিভ করবেন না, তাহলে হবে না। ভুল সংশোধন এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত হবে না। আর একটা সমস্যা কি, উপযুক্ত ভাষা এবং মাধ্যম ব্যবহার করবেন। সমস্যা সমাধান, দেখেন ব্যবসা যোগাযোগের বাধা দূরীকরণের উপায়। কোন মাধ্যমে আপনার গ্রাহক বার্তাটি পেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন,
ঠিক আছে, সেই মাধ্যম ব্যবহার করবেন, সেই ভাষা ব্যবহার করবেন। 8 নম্বরে কি আছে, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি, মানে যারা ব্যবসায় যোগাযোগ করবে তাদের প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করতে হবে, তাহলে তাদের যোগাযোগ দক্ষতা বাড়বে, কারণ যোগাযোগ করার জন্য কিন্তু যোগাযোগ দক্ষতা লাগে। ঠিক আছে। আর একটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে। বর্তমানে আধুনিক প্রযুক্তি, আপনি যদি চিঠি লেখেন তাহলে কিন্তু এক কোম্পানির কাছে আর কোম্পানি যেতে কিন্তু একদিন লেগে যাবে, সমস্যা হবে। কাজেই যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আপনাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি মেসেজিং এর। ঠিক আছে, তাহলে এই হলো, দেখেন 9টা আছে, আপনি এখান থেকে কমান 2টা কমাই দেন, 7টা লেখেন, 8 মার্ক আনলে 8টা লেখেন। তাহলে কার জায়গায় ব্যবসা জগতে বাধার সময় কিভাবে দূর করবেন আপনি পেয়ে গেলেন, আর উপরে তো এগুলো করলাম। তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে নবম এবং দশম ব্যাচের আপনাদের এক সেট প্রশ্নের ব্যবস্থা হয়ে গেল। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ 10টায় আবার ক্লাস আছে। আমার বোধহয় একটু সমস্যা আছে আমার, আমি ক্লাসটা নিতে না পারলে আমি 5 মিনিটের মধ্যে জানাই দিব। ঠিক আছে, অথবা নেওয়ার সম্ভাবনা আছে। আপনারা থাকেন, ব্যবস্থাপক অর্থনীতি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ক্লাস নিতে পারবো কি পারবো না, কোন পরিস্থিতিতে থাকবো জানি না, তবে সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো যদি আপনারা করেন রেগুলার, তাহলে কি হবে জানেন, আপনাদের এমবিএ শেষ। কারণ থার্ড সেমিস্টারে যে বইগুলো আছে এগুলো সেকেন্ড সেমিস্টারের তুলনায় সহজ, শুধু একটা একটু কঠিন আছে, সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এইটাই হিসাব বিজ্ঞান না করলে বোধহয় পাশ করা যায় না। ঠিক আছে, ওখানে হিসাব বিজ্ঞানটা আপনার জন্য চ্যালেঞ্জিং। আর হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে যে হিসাব বিজ্ঞানটা আছে সেটা যদি আপনি হিসাব বিজ্ঞান না করতে চান, তাহলে একটু বেশি বেশি প্রশ্ন করলে আপনার পাশ হয়ে যাবে খুব ভালোভাবে, কারণ অনেকে হিসাব বিজ্ঞান মিলানো খুব চ্যালেঞ্জিং। ক্লাস করাচ্ছি তো, ভালো থাকি। হ্যাঁ, নেক্সট দিন এই করিস। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো আপনার শেষ মানে এমবিএ শেষ, আর ফাইনাল সেমিস্টারে খুব কঠিন না, আর ফোর্থ সেমিস্টারে আর থার্ড সেমিস্টারেও বাকি সবগুলো সহজ। ঠিক আছে, শুধু একটা একটু কঠিন, ওইটা হিসাব বিজ্ঞানটা একটু করতে হবে, অথবা দেখি কোনো পদ বের করা যায় কিনা হিসাব বিজ্ঞান 2, 4, 5টা 10টা করে। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ আমার অলরেডি থার্ড সেমিস্টার হিসাব বিজ্ঞান করতেছি, তো সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে একটা 2-3টা অঙ্ক করলে একটা আসবে। আপনি ওই কাঠামোটা যদি মুখস্থ করে ফেলান, ঠিক আছে, ওইভাবে সাজাই দিতে পারলে বারবার করলে সম্ভব। ঠিক আছে, তো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ ভালো রাখুক। ইনশাআল্লাহ আমরা 10টায় আবার দেখা হবে। আর নেক্সট দিন দেখেন আমাদের শিডিউলটা দেখেন, আমরা 3 সাবজেক্ট 3 দিন করাবো। নেক্সট দিন বোধহয় অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তারপরের সব বুধবারের দিন আবার ব্যবসায় যোগাযোগ আছে, শুধুমাত্র ওই যে ইয়াটা মিলাবো বলছে, অলরেডি মেসেজিং এ বলে দিছি। দেখেন শনিবার থেকে পরিসংখ্যান, সোমবারে ব্যবসা অর্গানাইজেশনাল বিহেভিয়ার, আর বুধবারের দিন ব্যবসা যোগাযোগ। 3টা শেষ করার পরে বাকি যে 2টা থাকে ওই 2টা আমরা পরবর্তী শেষ করবো। ঠিক আছে, আর ব্যবসা যোগাযোগে মিনিমাম 8, 9টা 10টা ক্লাস করলে আমরা ইনশাল্লাহ পরীক্ষার আগে আপনাদের 80 মার্কের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।